করোনা ভাইরাসে এই মুহূর্তে টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর দ্বিতীয় ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে। এই ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকা এবং লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যে সময়টায় স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন, তখনই পথে ঘাটে কর্মস্থলে এ নিয়ে নানা উদাসীনতা। দেয়া হচ্ছে পরামর্শ আরও সচেতনতা বৃদ্ধির। সংকটের এই সময় আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছেন আপনাদের পাশেই। ঘরে বসে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন করোনা হেল্প ডেস্কে। সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ, BSMMU। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ডক্টর আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের তিনজনকে আমন্ত্রণ করোনা হেল্প ডেস্কে। দর্শক, আজকের এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। এবারে করোনা আপডেট। করোনায় দেশে গত 24 ঘন্টায় আরও 25 জনের প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন আরও 1267 জন। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে 7242 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টা নমুনা পরীক্ষা হয়েছে 12,300টি, যেখানে শনাক্তের হার 10.30%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,99,560 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,987 জন। মোট সুস্থ 4,35,601 জন। মৃত 25 জনের মধ্যে 17 জনই এর মধ্যে পুরুষ। আমাদের এই আয়োজনটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনে, ইউটিউব এবং ফেসবুক পেজে। আপনারা বিশেষজ্ঞ ডাক্তারকে সরাসরি আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন। ফোন করতে পারেন 982405 এই নম্বরে। এছাড়াও ফেসবুক কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আমরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, অনেকেই কিন্তু এই সময়টা প্রশ্ন করছেন এমনভাবে, তা হচ্ছে যেহেতু শীতের সময়টা, মাঘ মাস চলে আসছে, একটু কনফিউজিং যে আসলে করোনার সময় সেই সঙ্গে শীতের নানাবিধ সমস্যা। আপনার অভিজ্ঞতা কি বলছে এখন যে রোগীরা আসছে, সাধারণত কি কি ধরনের উপসর্গ নিয়ে আসছে এবং আপনার পরামর্শ আসলে কি এক্ষেত্রে? ধন্যবাদ সামি। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এই শীতে কিন্তু একদিকে যেমন করোনার সংক্রমণ পাচ্ছি, অনেকে শ্বাসকষ্ট, হাঁচি, কাশি, জ্বর এ ধরনের সমস্যা নিয়ে আসছে। পাশাপাশি সিজনাল যে সমস্যাটা আমরা বলে থাকি, প্রতি বছর এই শীতে কিন্তু আমরা করি বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে, ব্যাকটেরিয়ার কারণে আমরা যে নিউমোনিয়া বা অন্যান্য যে শ্বাসকষ্টের, কাশি রোগে পেয়ে থাকি, তারাও কিন্তু আসছে। এবং এই যে দুয়ের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন হয়ে পড়ছে যে আসলে কোন রোগীটি আসলে করোনার কোভিডের জন্য আসছে এবং কোন রোগী আসলে আমরা বলবো সাধারণ ভাইরাস বা ফ্লু ভাইরাস থেকে। আমি একটু এই মাত্র চেম্বার থেকে আসলাম, শেষ রোগীটিও দেখছিলাম যে আসলে আমাদের তার শ্বাসকষ্ট, কাশি ছিল কোভিড নেগেটিভ, কিন্তু তার HRCT করে আমরা দেখলাম যে তার নিউমোনিয়া, বিশেষ করে তার চেস্টের একটি অংশ কোভিডের সিকুয়েল হিসেবে লেখা আছে, অর্থাৎ কোভিডের সংক্রমণের কারণে তার নিউমোনিয়া হয়েছে। কিন্তু তার কিন্তু দেখা গেছে যে কোভিড RT-PCR যে আমরা করি সেটি কিন্তু নেগেটিভ ছিল। সুতরাং RT-PCR নেগেটিভ হলেই কিন্তু যে আমরা বলতে পারি না যে তার কোভিড সংক্রমণ হয়নি। তা আমি যা কিছু হোক না কেন, আমরা যেহেতু চিকিৎসা আছে, যদি কি সময় মতন আমরা চিকিৎসা করে, যেমন যখন শ্বাসকষ্ট, কাশি যদি হয়ে থাকে, বাড়িতে যদি একটি পালস অক্সিমিটার দেখতে পারেন যে তার আসলে স্যাচুরেশন কেমন আছে, এটা দিয়ে কিন্তু তিনি বুঝতে পারেন তিনি কি বাড়িতে চিকিৎসা করবেন নাকি তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। যদি শ্বাসকষ্ট তীব্র থাকে বা তার বুকে কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, অথবা মনে করেন যেন তার নিজের অক্সিজেন দরকার মনে করেন, স্যাচুরেশন এরকম যদি প্রয়োজন মনে করি, আমরা হাসপাতালে চিকিৎসা করতে আমরা বলি। তবে কেউ কেউ আছেন বাড়িতে কিন্তু অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়েছেন, বাড়িতে তার অনেক কিছুই করেছেন। সেরকম আমাদের বেশ কিছু চিকিৎসক রোগী আছেন যারা বাড়িতে একটি হাসপাতালে ছোট্ট পরিবেশ করে, কিন্তু সবার পক্ষে সেটি করা সম্ভব নয়। আমি তাই বলবো, যদি কেউ বিপদ থেকে মুক্ত থাকতে চান, প্রথম থেকে চিকিৎসকের পরামর্শ নেবেন। প্রয়োজনের প্রথম দিকে টেলিমেডিসিনে, পরবর্তী যদি সংক্রমণ বাড়ে তাহলে অবশ্যই সাক্ষাতেও আমরা এখন রোগী দেখছি। আমি বলবো যে এই সময়টাতে যাদের আগে থেকে হাঁপানি আছে, অ্যাজমা আছে, তারা নিয়মিত যে আমরা মন্টিলুকাস বা মন্টিয়ার দিয়ে থাকে সেটি প্রতি রাতে একটি করে খাবেন। একটু ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। এবং ইনহেলার যারা ব্যবহার করে থাকেন তারা অবশ্যই বাদ দিবেন না, নিয়মিত ইনহেলার নেবেন। এবং গরম পানির ভাব আরেকটি বলে থাকি, সবসময় যারা নিয়মিত হাফিং বা ব্রিদিং এক্সারসাইজ করে থাকেন, জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাসটিকে ছেড়ে দেওয়া, এরকম কিছু ব্যায়াম আছে, ব্রিদিং এক্সারসাইজ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে বলবো এই সময়টি এই ধরনের ব্যায়ামগুলো করবার জন্য এবং ঠান্ডা ধুলোবালির থেকে এড়িয়ে চলবার জন্য। ধন্যবাদ স্বামী এই ধরনের একটি প্রশ্ন করবার জন্য। ধন্যবাদ ডক্টর এস.এম. মোস্তফা জামান। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত রয়েছেন, তার সঙ্গে আমরা যুক্ত হতে চাই। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শোভা বলছি নরসিংদী থেকে। জি শোভা।
আমার বাচ্চার বয়স 5.5 মাস। জি এখন 5.5 মাস আমার বাচ্চার বয়স। জি শোভা বলুন। হ্যাঁ, এখন ওর সমস্যা হচ্ছে মানে কালকা থেকে আর কি চোখ মুখ দিয়ে একটু বেশি পানি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা একটু বা হাঁচি দিতেছে একটু বেশি করে। তারপরে হচ্ছে মাথা হালকা হালকা খুশকির মতো কি চামড়া উঠতেছে, মুখটা গালটা একবার একটু খসখসে হয়ে গেছে আর কি। মানে আর এই শীতের মধ্যে কি বাবুরে আমি কিভাবে রাখতে পারি বা কি তেল তেল দিতে পারবো নাকি? আমি সাধারণত সরিষা তেল দিতেছি। এখন এই বয়সে আমি কিভাবে যত্ন নিতে পারি বাবু শীতের মধ্যে আর কি একটু শোভা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত থাকুন করোনা হেল্প ডেস্কের সঙ্গে। ডক্টর আবু সাইদ শিমুল, আশা করি প্রশ্নটা শুনতে পেয়েছেন। বাচ্চার কি জ্বর আছে বা কাশি আছে কিনা? বাচ্চার কি জ্বর বা কাশি আছে? না, জ্বর নাই, কাশি আছে একটা দুটো, খুব বেশি না। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। প্রথমে ধন্যবাদ এই ধরনের একটা প্রশ্ন করার জন্য, কারণ এই সময় আসলে সব মা বাবাদের এইটা একটা আসলে উদ্বেগের কারণ বা একটা কৌতূহল যে এই সময় বাচ্চাকে কিভাবে লালন পালন করবে। বা সর্দি কাশিতে এই সময় সবারই হচ্ছে, যেহেতু একটু পানি পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা নিজে নিজেই ভালো হয়ে যায়। আসলে বাচ্চাদের ক্ষেত্রে বারবার বুকের দুধ দিবেন, একটু নরসল ড্রপটা আপনি দিতে পারেন, এটা সেফ। এটা 7-8 বার করেই দিবেন। আর যেটা করবেন, যদি পানি অনেক বেশি পড়ে সেই ক্ষেত্রে আপনি এন্টিস্টা এই সিরাপটা একটু দিতে পারেন, 1.25 চামচ করে 3 বার 5 থেকে 7 দিন আপনি দিবেন। আর নাক যদি দেখা যায় খুব বেশি বন্ধ হয়ে যাচ্ছে, বেশি দিনের জন্য না, 3 থেকে 5 দিনের জন্য আফরিন নেজাল ড্রপটা দিতে পারেন যদি নাক অনেক বেশি আসলে বন্ধ হয়ে যায়। আর খুশকির সমস্যা শীতকালে না হলে, যদি গরমকাল হতো আমরা বলতাম যে চুল ফেলে দিতে, এখন চুল ফেলে দিতে বলবো না। সেক্ষেত্রে আপনি ফানজিডাল এইচসি এই ক্রিমটা একটু মাথায় দিতে পারেন। আর সপ্তাহে অন্তত 2 বার যদি আপনি একটু নাইজোডার শ্যাম্পু রয়েছে সেটা একটু কুসুম গরম পানি দিয়ে মাথায় দিয়ে যদি একটু আপনি শ্যাম্পু করে দেন, সপ্তাহে 2 বার করে দিলে দেখবেন যে 10-15 দিনের মধ্যে আসলে খুশকিটা চলে যাবে। আমরা সরিষার তেল বাচ্চাদের একটু অ্যাভয়েড করতে বলি, কারণ একদম খাঁটি সরিষার তেল পাওয়া যায় না, ওরা অনেক কেমিক্যাল মিক্স করে থাকে ঝাঁঝালো তার ভাবটা আসার জন্য। সেক্ষেত্রে আমরা অলিভ অয়েল কিন্তু বাচ্চাদের জন্য ভালো। আপনি শরীরে এই শীতে অলিভ অয়েল দিতে পারেন। আর মুখে তেল দিলে অনেক সময় রিঅ্যাকশন করে, সেই ক্ষেত্রে মুখে আপনি লোশন দিবেন, মাথায় কিছু দিবেন। আমাদের এই সাবকন্টিনেন্ট ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু মাথায় তেল দেওয়ার এই সংস্কৃতিটা কিন্তু নেই। সুতরাং মাথায় তেল দিতেই হবে, না হলে চুলের কোনো সমস্যা হয়ে যাবে তা কিন্তু নয়। মাথায় কিছু দেওয়ার দরকার নেই, মুখে আপনি লোশন দেন আর শরীরে দিবেন অলিভ অয়েল। এই শীতে একটু আপনি দেখবেন যে বারবার প্রস্রাব করলে সেজন্য ভিজে না যায়, রাতের বেলা একটু ডায়পার পরাতে পারেন, কিন্তু আমরা বলি বুকের দুধটা আপনি কন্টিনিউ করেন, তাতে কিন্তু চলবে এবং ঠান্ডা লাগাবেন না। এইটাই যদি একটু যত্ন নেন, ইনশাআল্লাহ এই শীতটা আপনি খুব ভালোভাবেই বাচ্চার লালন পালন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু সাইদ শিমুল। আপনার জন্য আরেকটা প্রশ্ন খুব সম্ভবত আছে, আমি দেখতে পাচ্ছি। নাইমা সুলতানা একটা প্রশ্ন করেছেন, তা হচ্ছে তার মেয়ের বয়স 9 মাস, ওজন 8 কেজি। গত 2-3 দিন যাবৎ তার ঠান্ডা লেগে আছে। যেটা তিনি জিজ্ঞেস করছেন মূলত সারমর্মটা যা, তা হচ্ছে এই অবস্থায় হাম এবং রুবেলার টিকা দিতে পারবেন কিনা। আসলে ধন্যবাদ। এই সময় এটা খুব কনসার্ন। আপনারা জানেন যে হাম রুবেলার টিকার একটা ক্যাম্পেইন শুরু করেছে সরকার। এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু হামের খুব প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছিলাম গত 2-3 বছর ধরে। এই কর্মসূচিটা কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে এই সময় হচ্ছে। আমরা যে কোনো টিকা দেওয়ার ক্ষেত্রে বলে থাকি, যদি খুব গুরুতর অসুস্থ হয়, জ্বর থাকে, কাশি থাকে, সর্দি বেশি থাকে, তাহলে আপনাকে টিকা না দেয়াই ভালো। সেক্ষেত্রে কিছুদিন পরে দিবেন। তবে যদি হালকা, একদম সামান্য একটু করে হাঁচি হচ্ছে, হালকা জ্বর, সেক্ষেত্রে দিতে পারেন। কিন্তু যদি একটু গুরুতর হয়ে যায়, কাশিটা খুব বেশি, সর্দিটা খুব বেশি, তাহলে আমরা বলবো কয়েকদিন। আপনার কিন্তু জানুয়ারির 24 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সময় রয়েছে। সুতরাং সময় করে ভালো হয়ে গেলে আপনি নিশ্চিন্তে বাচ্চাকে তখন টিকা দিয়ে দিতে পারবেন। ডক্টর শারমিন আব্বাসে, আপনার জন্য একটা প্রশ্ন আছে। খলিলুর রহমান করেছেন, তার স্ত্রীর থাইরয়েড ধরা পড়েছে বলেছিল, কিন্তু রংপুর মেডিকেলে গিয়ে মেডিসিন ডাক্তার দেখিয়ে আলট্রা করানোর পর থাইরয়েড ধরা পড়েনি, কিন্তু পিত্তথলিতে পাথর একটা 1 মিলিমিটার, কোনো ওষুধ খাওয়া হয়নি। এবং সমস্যা যেটা হয় তা হচ্ছে মাসিক কোনো মাসে দেরিতে, আবার কোনো মাসে মিডল টাইমে হয়। পরামর্শ চাচ্ছেন। না, এখানে অনেকগুলো বিষয় উনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে ফাইব্রয়েড আছে কি নাই। অনেক সময় ছোট ফাইব্রয়েড, এটা আল্ট্রাসাউন্ড মেশিন টু মেশিন ভ্যারি করে যে ফাইব্রয়েডের যে বিষয়টি আছে সেটি হবে কি হবে না। এখন এখানে আসলে দেখতে হবে যে তার কোনো সিমটম আছে কিনা। যেমন সাধারণত ফাইব্রয়েড থাকলে পেটে ব্যথা হওয়া, অতিরিক্ত ব্লিডিং হওয়া, এই জিনিসগুলো হয়। যেহেতু ওনার এই মুহূর্তে এই ধরনের প্রবলেমটা নেই, তার মানে কিন্তু এখানে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে ফাইব্রয়েডের প্রবলেমটি হয়তো নেই। এখানে কি হতে পারে, হরমোনাল কোনো ইমব্যালেন্স হতে পারে। সাধারণত থাইরয়েডের যে প্রবলেমটা হয় সেখানে ঝামেলা হলেই কিন্তু মাসিকটা ইরেগুলার হয়, অথবা প্রোল্যাকটিন লেভেল যদি বেড়ে যায় সেটা হয়, অথবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি হয় সেটা হয়।
এখন এই 3টা জায়গায় ইভালুয়েশনের জন্য 2টো হরমোন এবং একটা আল্ট্রাসাউন্ড যদি করে দেখা হয় তাহলে কিন্তু মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি যে ওনার কোনো প্রবলেম আছে কিনা। আর সব ফাইব্রয়েডেরই তো ট্রিটমেন্ট লাগে না, যে ফাইব্রয়েড গুলো সিমটোমেটিক, যেগুলো ব্যথা করবে, অতিরিক্ত ব্লিডিং করবে, সেগুলোর আসলে চিকিৎসা লাগে। অন্যগুলো কিন্তু আমরা এক অর্থে ফলো আপ করে এগিয়ে যাই। অতএব সেক্ষেত্রে কিন্তু ওনার কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। মাসিক ইরেগুলারের কারণটা বললে আমরা হয়তো পরবর্তী চিকিৎসাটা দিতে পারবো যে ওনাকে আসলে কোন পথে থাকতে হবে। তবে আপনারা জানেন যে আমাদের এই আয়োজনে কিন্তু আমরা মূলত জোর দিই জীবন আচরণ পরিবর্তন, শৃঙ্খলাযুক্ত জীবন, এবং ওষুধের কথা আমরা বারবারই বলি যে ওষুধের ব্যাপারটি হচ্ছে ক্ষণস্থায়ী ওষুধ দিয়ে অল্প কয়েকদিন ভালো থাকা যায়, কিন্তু 305 দিন ওষুধ খাবেন, 360 দিন উনি কিভাবে ভালো থাকবেন। তার জন্য কিন্তু আমরা 3জন চিকিৎসককে প্রতিনিয়ত খুব জোর দিয়ে বলি যে নিয়ম কানুন মানা এবং আমরা যে রুলস রেগুলেশন গুলো বলি সেগুলোর ইম্পর্টেন্স দেওয়াটা। সেই জায়গাটি থেকে ওনাকে বলবো ওজন বেশি থাকলে ওজন কমাবেন, পুষ্টিকর খাবার খাবেন। মেয়েদের ক্যালসিয়াম ভিটামিন ডির অভাবেও এটি হতে পারে, সেই জন্য দুধ এবং দুধের তৈরি খাবার, শাকসবজি, ফলমূল এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটা, এই নিয়মগুলো যদি উনি মানেন তাহলে কিন্তু উনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর উনি ভালো থাকবেন। শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করে হয়তো 7 দিন 10 দিন ভালো রাখা যায়, বাকি সময়তে কিন্তু সম্ভব হয় না। এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত রয়েছেন, তার সঙ্গে যুক্ত হচ্ছে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স এবং কোত্থেকে বলছেন তা বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম সৈয়দ আতিয়ার রহমান, আমি উত্তরা থেকে বলছি, 11 নম্বর সেক্টর, 10 নম্বর রোড, 6 নম্বর বাড়ি। আমার এজ হচ্ছে 70 বছর। আচ্ছা, 70 বছর। আচ্ছা, আমার বাম পাশে, মাথার বাম পাশে মাঝে মধ্যে ব্যথা হয়, যন্ত্রণা হয় এবং মাঝে মধ্যে অতিরিক্ত হেঁটছি এবং সর্দি জ্বরে। তখন আমি এই অ্যান্টাজল 2 ফুটা দিয়ে মেসেজ করি, আর মাথায় যন্ত্রণা যখন হয়, ব্যথা হয় যখন, তখন আমি ওই নাপা এক্সট্রা খাই একটা, আর ডেসরল খাই। হ্যাঁ, খাওয়ার পরে কিছুদিন ভালো থাকি, আবার যা চাই। এমন অবস্থা আমি কি করতে পারি? আমার নাম সৈয়দ আতিয়ার রহমান। আপনার ডায়াবেটিস বা প্রেশারের কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমার ডায়াবেটিস কোনো এক সময় ছিল, বর্তমানে নরমাল আছে। আমি ডায়াবেটিসের জন্য কমেট 500 mg খাই। জি, ডক্টর এস এম মোস্তফা জামান, আপনার কি অ্যাজমা, অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে কিনা? জি না, এই ধরনের কোনো সমস্যা আল্লাহর মতে নাই। আচ্ছা, আপনার কি এই সমস্যাটি কোনো ঠান্ডা লাগলে বাড়ে কিনা, অথবা কি কারণে বাড়ে বা কিভাবে কমে, এই বিষয়ে কি কোনো ধারণা আছে? আচ্ছা, এটা বাড়ে আপনার শীতকালেও হয়, সাধারণত গরমকালের দিকেই বেশি দেখা যায় এই জিনিসটা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আপনার যে সমস্যাটি বলেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস এটি বড় কোনো সমস্যা নয়, এবং তার সাথে কারো কারো ক্ষেত্রে আমরা দেখি ঠান্ডার সাথে সম্পর্ক থাকে, কারো ধুলোবালিতে সম্পর্ক থাকে, কারো গরমকালেও সম্পর্ক হতে পারে। যার জন্য যেটি সমস্যা, আপনি সেই পরিবেশটা বা পারিপার্শ্বিকতা থেকে বলি দূরে থাকতে। যেমন আমরা বলি কি সাইনোসাইটিস হবার সম্ভাবনা বেশি, এর জন্য স্টিম ব্যবহার করলে, পানির যে গরম পানির ভাপ, সেটি অত্যন্ত কার্যকর। এটি ব্যবহার করলে আপনি উপকার পাবেন। আপনি দিনের বেলা একবার, সকালে একবার, রাতে একবার করবেন, প্রতিদিন খুবই উপকার পাবেন। অনেক সময় আমরা দেখি যে অ্যান্টাজল বা ফ্লুভেট নেজাল স্প্রে দিয়ে থাকি, এটি আপনি, এটি অনেক সময় দেখা যায় ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম, এটিও আপনি কয়েকদিন ব্যবহার করতে পারেন। তবে যদি অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, অ্যান্টাজল নেজাল স্প্রে ব্যবহার করতে পারেন। এটি আসলে কি বড় কোনো রোগ না, এটা হয় ভালো হবে, আবার হবে। এটি পরিবেশের উপর নির্ভর করে, কারো কারো ক্ষেত্রে খাদ্যের সাথে সম্পর্কে, কোনো কোনো বিশেষ খাদ্য খেলে এটি বাড়তে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ধুলোবালি, ঠান্ডা, গরম, যার জন্য যে অ্যালার্জি হয় সেটির জন্য হয়ে থাকে। আমি মনে করি এটি বড় কোনো সমস্যা না। আপনি একটু খেয়াল করবেন কিসের থেকে বাড়ে, সেটি একটু অ্যাভয়েড করলে একটু ভালো যাবে। তবে যদি দেখেন যে আপনার মন্টিলুকাস 10 মিলিগ্রাম এই ওষুধটি প্রতিদিন একটি করে খান আগামী 3 মাস, অনেকে এই ওষুধটি খেলে উপকার পেতে পারে। আর তার সঙ্গে আমি যে ফ্লুভেট নেজাল স্প্রে বলেছি, এটি একটু আপনি সকালে এবং রাতে 2 বেলা ব্যবহার করুন 15 দিন। ব্যবহার করার পর যদি দেখেন যে উপকার পান, আপনি মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটি বড় কোনো সমস্যা নয়, শুধু গরম পানির ভাব নিয়ে অনেক সময় শুধু ভালো থাকা যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যেটি নাপা আছে, এটি মাঝে মাঝে আপনি খেতে পারেন যখন প্রয়োজন হবে। ধন্যবাদ ডক্টর এস এম মোস্তফা জামান, আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন। দর্শক, করোনা হেল্প ডেস্কে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা সঙ্গে রয়েছেন, আপনারা সঙ্গেই থাকুন।
দর্শক, আপনার যে কোনো পরামর্শ পেতে সরাসরি ফোন করুন 982405 এই নম্বরে। আবার বলছি 982405 এই নম্বরে, এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলেও যুক্ত হতে পারেন। সেখানে আপনারা কমেন্ট করছেন আমাদেরকে, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আপনাদের সঙ্গে রয়েছেন। তুলি গোস্বামী প্রশ্ন করেছেন রাজশাহী থেকে। তিনি, তার 1.5 মাস আগে সি সেকশন করে বেবি হয়েছে, তারপর থেকে অসম্ভব পরিমাণে তার মাজা ব্যথাটা শীত দ্বারা বরাবর উপরের দিকে উঠে খুব কষ্ট হচ্ছে, এবং বসে বসে ব্রেস্ট ফিডিং করতেও সেক্ষেত্রে কষ্ট হয়। সমাধান চাচ্ছেন ডক্টর শারমিন আব্বাসী। এটি একটি হটকেক প্রশ্ন। এটা প্রশ্নটা সিজারিয়ান সেকশনের পর অনেক মায়েরাই আমাদেরকে করে এই ধরনের প্রশ্নের উত্তর জানতে চায়, এবং অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় যেইভাবে, যেই নিডলটা দিয়ে, ওটা আসলে মেরুদণ্ডের একটা জায়গায় যেহেতু প্রিক করা হয় সেই জন্যই আসলে কোমরের ব্যথাটি হয়। কিন্তু আসলে বিভিন্ন রকম গবেষণা পুরো পৃথিবী জুড়ে দেখা গেছে যে আসলে ওই কারণে ব্যথাটি হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু 1% বা 2%। বাকি যে 98% আমাদের মায়েরা যে কোমর ব্যথার কমপ্লেনটা করে সেটা কিন্তু অন্য কারণে হয়। একটা হয় যে প্রেগন্যান্সির যখন আপনার ডেলিভারিটা হয়ে গেল, ওই সময় কিন্তু বডির প্রত্যেকটা অর্গান নর্মালি আসার চেষ্টা করে, তখন হয়তো এটার একটি পরিবর্তনের সাথে এই ব্যথাটির কিছু কিছু সম্পর্ক আছে। অনেক সময় দেখা যায় অনেকের আগে থেকেই কোমরে ব্যথা আছে, সেটা এখন হয়তো তার বাচ্চাকে বেশি নাড়াচাড়া করতে হচ্ছে, বেশি বসে ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছে, সেই কারণে হয়তো ব্যথাটি হচ্ছে। অনেকের হয়তো দেখা যেতে পারে যে মেরুদণ্ডে কোনো ধরনের সমস্যা আছে অথবা নার্ভে কোনো প্রবলেম আছে, সেই কারণে হতে পারে। এখন ওনার প্রবলেমটা কোন জায়গায় সেটা আসলে আমাদেরকে একটু ডিটেকশন করে তারপরে হচ্ছে আমাদেরকে চিকিৎসাটা দিতে হবে। তবে নিয়ম কানুন মানার যে বিষয়গুলো, এগুলো আসলে ওনাকে কোমর ব্যথার হাত থেকে দীর্ঘ সময় ভালো লাগবে। তার মধ্যে একটি হচ্ছে কোমর ভাঁজ করে কোনো কাজ করা যাবে না, ওনাকে ভারী কোনো কাজ করা যাবে না, বাচ্চাকে হঠাৎ করে এরকম করে কোলে নেওয়া বা নামানো যাবে না, যাতে করে কোমরে একটা ঝাঁকি লাগে। স্ট্রেট একটা বিছানায়, শক্ত বিছানায় যদি উনি শোন, ওনার জন্য ভালো হবে। এবং আসলে কোমর ভাঁজ করে যে কাজ করা যাবে না, এটা স্ট্রিক্টলি মানতে হবে। আমরা অনেক সময় বলি যে গোসল করার সময় যে মগটি নিচু হয়ে নিতে হয়, এটি থেকেও যদি ওনারা বিরত থাকেন সেটিও অনেক সময় ভালো হয়। অনেক সময় কলম পড়ে যায় বা জিনিস পড়ে যায়, আমরা নিচু হয়ে নেই, এই কাজটিও আসলে করা যাবে না। আর ব্যথা যদি অনেক বেশি হয় তখন হয়তো উনি সিম্পল পেইন কিলার খেতে পারেন, যে পেইন কিলার গুলো ওনার জন্য সেফ। সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় যে কিটোরোলাক জাতীয় ওষুধগুলো অনেক ভালো কাজ করে। সেক্ষেত্রে যদি অনেক বেশি ব্যথা হয় উনি এগুলো নিতে পারেন, সাথে হয়তো একটা গ্যাস্ট্রিকের ওষুধ নিলেন, তবে এটা খুবই কম সময়ের জন্য, 5 দিন বা 7 দিনের জন্য। তবে আমার কাছে মনে হয় যে অতিরিক্ত ব্যথা যদি হয়, নিয়মগুলো মানার পরেও যদি দেখা যায় যে ওনার এটি কোনোভাবে কন্ট্রোলে আসছে না, তাহলে একজন চিকিৎসককে দেখিয়ে নিয়ে তারপরে ওষুধপত্র নেওয়াটা ওনার জন্য সেফ হবে। আর প্রত্যেক মাদের ডেলিভারি হয়ে গেছে ব্রেস্ট ফিডিং করান, একটা কথা মনে রাখবেন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডির ঘাটতির জন্য কিন্তু কোমরে ব্যথা হয়। সেক্ষেত্রে ক্যালসিয়াম আর ভিটামিন ডির কম্বিনেশন খাবারের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে 2 বেলা করে একদম টানা 6 মাস চালিয়ে যেতে হবে, তাহলেই উনি দেখা যাবে ভালো থাকবেন। আমাদের সঙ্গে আরও একজন যুক্ত রয়েছেন, এবং তার নামটা আমি একটু কনফিউজ, সেটা কি রায়হানের মা নাকি রায়হান এম এ জানি না, তবে খুব ছোট্ট একটা প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নটার ব্যাপ্তিটা আসলে অনেক বড়। তা হচ্ছে, প্লিজ কোভিডের সময়টায় করোনায় কিভাবে বাচ্চাদের ভালো রাখা যায় সেই ব্যাপারে তিনি পরামর্শ চাচ্ছেন। ডক্টর আবু সাইদ শিমুল, প্রশ্নটা খুবই ছোট, কিন্তু এই প্রশ্নের ব্যাপ্তিটা আসলে অনেক বড়। আসলে বলবো অনেক বিশাল ব্যাপ্তি, সেজন্য আমরা খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো। আপনি কোভিড কথা বলছি, আমরা যে COVID, এই কোভিড যদি আপনি একটু মনে রাখেন তাহলে এই জিনিসটা আসলে আপনার পক্ষে রপ্ত করা বা সহজে বোঝা সম্ভব। CD কি হয় হচ্ছে কেয়ার হচ্ছে, বাচ্চার তো কেয়ার নেবেনই, আপনি সেই সাথে নিজের কেয়ার নিতে হবে, কারণ আমরাই বাইরে যাচ্ছি, ছোট শিশুরা কিন্তু বাইরে যাচ্ছে না। এখন আমরা বলছি যে বাচ্চাদের স্কুল খোলা যাবে না, স্কুল খুললে বাচ্চাদের করোনা হয়ে যাবে, কিন্তু বাচ্চাকে নিয়ে কিন্তু আমরা কক্সবাজার, সাজেক বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছি। সুতরাং এই জায়গা থেকে অহেতুক আসলে বাইরে যাওয়া, সেটা বড়দের কিন্তু আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি তাহলে দেখবেন বাচ্চারা এই থেকে নিরাপদ থাকবে। এবং বাইরে থেকে যখন আমরা বাসায় আসবো, অবশ্যই সাথে সাথে বাচ্চাকে কোলে নিব না বা বাচ্চার কাছে যাবেন, অবশ্যই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রয়োজনে যদি গোসল করতে হয় সেটা খুব ভালো, গোসল করে জামা কাপড় পাল্টে তারপর বাচ্চার কাছে যেতে হবে। অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। বাচ্চা যদি একটু বড় হয় তাকেও সাবান দিয়ে হাত ধুয়ে, একটু এটিকেট মানে যে হাঁচি কাছে দিলে যে কোনি দিয়ে এখানে ঢেকে রাখতে হয়, এবং সবসময় হাত ধুতে হবে। এই জিনিসগুলো যদি একটু বাচ্চাদেরও শিখিয়ে দেয় সেটা খুব ভালো হয়। এরপর সি ওর বলা হচ্ছে ওরাল, ও হচ্ছে আপনি পুষ্টিকর খাবার খাওয়াবেন, শুধু যে ভিটামিন সি, জিঙ্ক, ডি খাবেন তা না, পুষ্টিকর খাবার কিন্তু এই সময় নিশ্চিত করতে হবে। আর 2 বছরের কম বয়সী বাচ্চা হলে বুকের দুধটা অবশ্যই ঘন ঘন খাওয়াতে হবে।
এরপর আসে ভি দিয়ে বলছে আপনার ভিটামিন, অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ খাবার, ভিটামিন সি সমৃদ্ধ টক জাতীয় খাবার খাবেন। সাথে ডি একটু যদি আপনি রোদে দিতে পারেন সকালের দিকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য, তাহলে ভিটামিন ডিটা পাবে। যদি দেখেন যে না আপনার বাসাটা এমন জায়গায় যেখানে রোদ উঠছে না, তাহলে ড্যাফ্রল এই সিরাপটা বাচ্চাদেরকে 1/2 চামচ থেকে 1 চামচ করে আপনি এই 2-3 মাসের জন্য একটু খাওয়ান। জিঙ্ক সিরাপ পাওয়া যায়, জিঙ্ক জিসাপ বিভিন্ন নামে, তা একটু খাওয়াতে পারেন। আর আই দিয়ে হচ্ছে আমরা বলেছি ইমিউনিটি বুস্ট আপ করার জন্য পুষ্টিকর খাবার তো খাওয়াবেনই, আমরা যদি সম্ভব হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু দেখা যায় যে এই ক্ষেত্রে উপকার করে। এই বাচ্চাদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা একটু আপনি দিয়ে দিতে পারেন। এরপরে হচ্ছে ডি হচ্ছে ড্রাগ হচ্ছে কি যখন তার করোনা হয়ে গেল, কোনো সমস্যা হলো, সমস্যা না হলে আসলে পুষ্টিকর খাবার খাওয়াবেন আর বুকের দুধটা নিশ্চিত করবেন, তাতেই যথেষ্ট। কিন্তু যদি কাশি হয় সালবিটামল, ব্রোটিল, সালটোনিন বিভিন্ন ওষুধ পাওয়া যায়, সেটা প্যাকেটের ভেতরে যে ডোজ হয়েছে সেই ডোজ অনুযায়ী খাবেন। যদি জ্বর হয়, না পা, এইসব খাবেন। আর যদি দেখা যায় না হাঁচি হচ্ছে, ফ্যাক্সোফেনাডিন, ফ্যাক্সো বা বিভিন্ন নামে রয়েছে, এই ওষুধগুলো কিন্তু সমস্যা হলে খাবেন। বাচ্চাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাসিম্পটোমেটিক, সুতরাং বাড়তি ওষুধের দরকার নেই। কখন আপনি হাসপাতালে যাবেন যদি দেখেন যে খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা কিছুই খেতে পারছে না, কেমন যেন অজ্ঞান হয়ে যাচ্ছে, চোখ মুখ আসলে বারবার বমি করছে, নীল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি হাসপাতালে যাবেন। তার আগ পর্যন্ত এই যে উপদেশগুলো দিলাম সেগুলো যদি একটু আপনারা মেনটেন করেন, বিশেষ করে অবশ্যই হয়তো বাইরে যাবেন না, মাস্ক পরবেন এবং সাবান দিয়ে হাত ধোবেন, বড়রা যারা মা বাবা রয়েছেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা নিরাপদ থাকবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু সাইদ শিমুল। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ আলমগীর হাসান এবং তিনি গত 3 দিন ধরেই প্রশ্ন করছেন। আশা করছি ডক্টর এস এম মোস্তফা জামান আপনি প্রশ্নটা দেখতে পেয়েছেন। তারপর আমি অংশবিশেষ পড়ছি। তার বয়স 43 বছর, অ্যাজমা এবং হার্টের রোগী, কোনো রিং বা বাইপাস সার্জারি করা হয়নি, ওষুধ খাচ্ছেন তিনি এমকাস 10 mg, ডোকোবা 200 mg, প্লাডেক্স 75 mg, নেভিকার্ড 5 mg, অ্যাটোভা 10 mg, সার্জিল 20 mg, অস্টোকাল ডি। 1 বছর আগে তার হার্ট পাম্প করতে হয় 54%। এখন তার লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্ট সেটা দিয়েছেন তিনি। আশা করছি ডক্টর এস এম মোস্তফা জামান আপনি দেখতে পেয়েছেন সেই লিপিড প্রোফাইলের রিপোর্টটা, তার জন্য পরামর্শ। জি, ধন্যবাদ জানাচ্ছি আসলে প্রশ্নটির জন্য। যিনি আলমগীর হোসেন প্রশ্ন করেছেন, বয়স 43 এবং তিনি ভালো করে বলেছেন কোনো বাইপাস সার্জারি করেনি, স্টেন্টিং করা হয়নি, কিন্তু তার অ্যাজমার সমস্যার সঙ্গে আছে এবং নিজেই স্বীকার করেছেন তার হার্টের সমস্যা আছে এবং তার জন্য বেশ কিছু ওষুধ খাচ্ছেন। যে ওষুধগুলোর নাম আপনি উল্লেখ করেছেন বেশিরভাগই হার্টের ওষুধ এবং এর সাথে তিনি অ্যাজমার ওষুধও কিন্তু খাচ্ছেন। আপনি দেখেছেন এমকাস খাচ্ছেন, প্লাডেক্স খাচ্ছেন, নেভিকার্ড খাচ্ছেন এবং তার ইনজেকশন ফ্র্যাকশন 54% এবং কোলেস্টেরলের যে রিপোর্টটি তিনি পাঠিয়েছেন দেখেছি বাকি রিপোর্ট ভালো, কিন্তু তার ট্রাইগ্লিসাইড লেভেলটি কিন্তু একটু বেশি আছে, 325 মিলিগ্রাম। অর্থাৎ আমরা বলছি বাংলাদেশের মানুষের কিন্তু অনেকে কিন্তু ভাত খাওয়ার জন্য এই ট্রাইগ্লিসাইড লেভেলটি বেশি থাকে, তার জন্য আমরা বলি ভাত জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য কম খাবার জন্য আমাদের। এই জন্য তারপরে যদি কারো বেশি থাকে আমরা একটি ফেনাট্রল ওষুধ দিয়ে থাকি ক্যাপসুল, এটি খেলে কিছুটা তার কমবে এই ওষুধটি। এবং কিন্তু অনেকে আছে যে অ্যাটোভা তিনি খাচ্ছেন 10 মিলিগ্রাম, কিন্তু অ্যাটোভাতে কিন্তু তার ট্রাইগ্লিসাইড কমবে না। আমি তাকে বলবো অ্যাটোভা এই ওষুধটি বদলে তার জন্য ফেনাট্রল 145 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, এটি কিন্তু ট্রাইগ্লিসাইড লেভেলটি তাকে কমিয়ে দিবে। তিনি বর্তমানে 30-35 মিনিট হাঁটাহাঁটি করতেন, কোনো সমস্যা হচ্ছে না। আমি বলবো আরেকটু হাঁটাহাঁটি করবেন তাহলে আরো ভালো। হাঁটলে যে উপকারটি হয়, হার্টের নতুন নতুন শিরা উপশিরা হয়, আমরা বলে থাকি যে ন্যাচারাল বাইপাস হয়। এটি আসলে আমরা মানুষের যে চিকিৎসা করে যে স্ট্যান্ডিং বা বাইপাস করে তার চেয়েও বেশি কার্যকর থাকে যারা নিয়মিত হাঁটাহাঁটি করে। আমি তাকে বলবো যেহেতু আপনি 30-35 মিনিট হাঁটতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না, আরেকটু হাঁটুন, 1 ঘন্টা করে হাঁটার চেষ্টা করুন। তবে হাঁটলে যেহেতু পিঠে সমস্যা হচ্ছে, আমাদের ধারণা আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস জাতীয় সমস্যা থাকতে পারে। ট্যাবলেট প্যারাসিটামল একটি করে 3 বেলা খাবেন। ঘাড়ের কিছু ব্যায়াম আছে, আমরা সব সময় কিন্তু দেখিয়ে থাকছি, আবার দেখাই যে হাত দুটো সামনে নিয়ে ওয়ালের দিকে চাপ দিবেন এবং এইখানকার হাড়গুলো যেগুলো মাংসপেশিতে হাড় আছে, জয়েন্ট আছে, এগুলো শক্তিশালী হলে আপনি উপকার পাবেন। হাতের পিছনে রেখে আমরা এইভাবে করে ব্যায়াম করতে বলি, কিছু ব্যায়াম হাত পিছনে নিয়ে পানি খরচ যেভাবে করে সেভাবে রাখলে আপনার এই ঘাড়ের যে ব্যায়ামগুলো হাড় এবং মাংসপেশি আছে এগুলো শক্তিশালী হবে। এগুলো করলে কিন্তু আপনি আস্তে আস্তে একেবারেই ভালো হয়ে যাবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার বড় কোনো সমস্যা নেই। আপনি যে ওষুধ খাচ্ছেন সেগুলো খাবেন, সঙ্গে যে নিয়মগুলো যেগুলো বলেছি যদি মানতে পারেন আপনি আরো ভালো থাকবেন। আপনার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আপনার ভয়ের কোনোই কারণ নেই। আপনার ভয়ের কোনো কারণ নেই বলে দিয়েছেন ডক্টর এস এম মোস্তফা জামান। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত রয়েছেন টেলিফোনে, তার সঙ্গে যুক্ত হতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স এবং কোত্থেকে বলছেন তা বলে প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ফারজানা আক্তার, আমি ঢাকা উত্তরবাড্ডা থেকে বলছি। জি, যে আমার সমস্যা হচ্ছে, আমার বাচ্চার বয়স হচ্ছে 19 মাস। আমি ইয়ের জন্য একটা সুই নিয়েছিলাম, এই স্বস্তি নেওয়ার পরে আমার 3 মাসের জন্য নিছি। ওটা নেওয়ার পরে 1.5 মাসের মধ্যে আমার আবার মেন্স হয়ে গেছে। এরপরে এখন তো ওটার ডেট ওভার হয়ে গেছে, মানে 3 মাস চলে গেছে ডিসেম্বরে 1 তারিখে। আচ্ছা, তারপর যাওয়ার পরে আজকে হচ্ছে 20 তারিখ হচ্ছে, কিন্তু আমার এখনো মেন্স হইতেছে না। আর সাদা স্রাবের সাথে হালকা হালকা মানে রক্তের মতো যাচ্ছে। ডক্টর শারমিন আব্বাসী, আশা করছি প্রশ্নটা আপনি শুনতে পেয়েছেন। হ্যাঁ সামি, এখানে যেটা হলো সেটা হচ্ছে যে এরকম যদি আমরা ইনজেক্টেবল কন্ট্রাসেপশন ব্যবহার করি, আমাদের কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এবং একটা বড় অংশ অফ দ্য পেশেন্ট কিন্তু তারা এই ধরনের কমপ্লেন গুলো আমাদের কাছে করে। মাসিক টাইম মতো না হওয়া, ইরেগুলার ব্লিডিং হওয়া, মাঝে মাঝে 2-1টা স্পটিং হওয়া, এটা হয় ইনজেক্টেবল কন্ট্রাসেপশন ব্যবহার করলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছু নেই। তবে এখন আরো বিভিন্ন ভালো কন্ট্রাসেপশন বাজারে আছে, যেমন ওরাল পিল। খুবই আমরা বলবো যে শরীরের সাথে মানানসই ওরাল পিল আছে, যেগুলোতে ওয়েট গেইন করে না বা অন্যান্য যে কমপ্লিকেশন গুলো আগে আমরা চিন্তা করতাম ওরাল পিলের জন্য হবে কিনা, সেগুলো হয় না। তারপরে যেটি আছে সেটি হচ্ছে লম্বা সময় ব্যবহার করার জন্য আমাদের কিছু ইমপ্ল্যানন আছে, নরপ্ল্যান আছে, যেটি হয়তো 5 বছর পর্যন্ত আপনাকে এক ধরনের স্বস্তি দিবে। তাই যারা লম্বা সময় একটা কন্ট্রাসেপশন চান, এগুলো চুজ করতে পারেন। কপার টি আছে, কারণ যারা ইনজেক্টেবল কন্ট্রাসেপশন নিবেন তাদের কিন্তু এই ধরনের প্রবলেম থাকবেই। অতএব আপনি ধৈর্য ধরুন, আপনার নেক্সট রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করুন, তারপরে আপনি চুজ করুন যে আপনি কি এই কন্ট্রাসেপশনেই থাকবেন নাকি আপনি অন্যটায় চলে যাবেন। আর মিনিস্ট্রেশন না হলেও প্রেগন্যান্সি টেস্ট করিয়েও কিন্তু আমরা পরবর্তী ডোজটি নিতে পারি। সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হয়, সেক্ষেত্রে আপনি সিম্পল একটা ওষুধ খেয়ে আপনার উইথড্রল ব্লিডিং করে, যখন ব্লিডিংটা হবে তারপরে আবার কিন্তু ইনজেকশনটা নিতে পারবেন। এই পথটাও খোলা আছে, অতএব আপনাকে চুজ করতে হবে আপনি কি করবেন। ডক্টর শারমিন আব্বাসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। দর্শক, আশা করছি আপনারাও যুক্ত থাকবেন। করোনা হেল্প ডেস্কে এই মুহূর্তে আরও একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনার যে কোনো শারীরিক সমস্যার পরামর্শ পেতে সরাসরি ফোন করতে পারেন 982405 এই নম্বরে। টিভি সেটের পাশাপাশি ফেসবুকও যুক্ত থাকতে পারেন আমাদের সঙ্গে, এবং ইউটিউব তো রয়েছে। আমাদের কাছে একটা প্রশ্ন আছে মোহাম্মদ জিহাদের। আসসালামু আলাইকুম, আমার আম্মুর বয়স 40, গত 3 বছর ধরে হার্টের সমস্যা। নিয়মিত প্রতিদিন 1 ঘন্টা হাঁটেন এবং হাঁটলে কোনো ধরনের সমস্যা হয় না, তবে মাঝে মাঝে হার্টে মৃদু ব্যথা অনুভূত হয়। হার্টের জন্য কার্বা 75 এবং অ্যাটাজিন 10 খাচ্ছে। ডায়াবেটিস এবং প্রেশার আছে, তবে কন্ট্রোলে থাকে। ডায়াবেটিসের জন্য ইনফরমেট LA 500 একবেলা, এবং প্রেশারের জন্য GTN 2.6 এবং বেটালক 50 খাচ্ছেন একবেলা করে রাতে। গ্যাস্ট্রিকের জন্য ডেক্সিলেন্ট 30 খাচ্ছেন এবং ডিজোপ্যান 1 খাচ্ছেন ঘুমের সমস্যার জন্য। হার্টের এই যে হালকা ব্যথা, তার জন্য করণীয় কি? অধ্যাপক ডক্টর SM মোস্তফা জামান। ধন্যবাদ জানাচ্ছি। যিনি প্রশ্ন করেছেন জিহাদ, আসলে তার মার জন্য প্রশ্ন করেছেন, যার বয়স 40 এবং তিনি 3 বছর যাবৎ হার্টের ওষুধ খাচ্ছে এবং বুকে ব্যথার জন্য তিনি ধরেই নিয়েছেন যেটা আসলে হার্টের অসুখ। আমরা কিন্তু এখনো তাকে বলতে চাচ্ছি না যে আসলে এটা হার্টের অসুখ সত্যিকার অর্থেই হয়েছে কিনা। তবে যেহেতু ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে হার্টের অসুখ হবার আশঙ্কা বেশি থাকে। কিন্তু তিনি যেহেতু হাঁটাহাঁটি করলে কোনো সমস্যা হয় না, প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটছেন এবং হাঁটলে কোনো ধরনের সমস্যা হয় না, এটি অত্যন্ত ভালো একটি লক্ষণ। এটি থাকলে আমরা সাধারণত বলি যে আপনার ভয়ের কোনো কারণে, কারণ হার্টের সত্যিকার অর্থে সমস্যা থাকলে, ব্লক জাতীয় সমস্যা থাকলে 1 ঘন্টা টানা হাঁটা সম্ভব নয়। তাকে বলবো যদি সম্ভব হয় একটি ট্রেডমিল টেস্ট বা ETT করতে। যদি এটি নেগেটিভ থাকে তাহলে আমরা কিছু ওষুধ যেগুলো খাচ্ছেন সেগুলো কমিয়ে দেবার চেষ্টা করব। তবে আপাতত তিনি যেহেতু ওষুধ খেয়ে ভালো আছেন, যদি মনে করেন ওষুধ খেতে পারেন, এগুলো ওষুধ কিন্তু সবকিছু হার্টের জন্য না, হার্টের সেকেন্ডারি যাতে জটিলতা না হয় প্রিভেনশনের জন্য খাচ্ছেন। যেমন হার্টের কার্বা খাচ্ছেন 75 গ্রেড ইকোস্প্রিন জাতীয় ওষুধ রক্ত পাতলা করে, অ্যাটাসিন খাচ্ছেন রক্তের চর্বি কমানোর জন্য। একইভাবে তিনি যাতে তার ঘুম যাতে ভালো হয়, কিছু মানসিক দুশ্চিন্তা থাকতে পারে, সেজন্য ঘুমের ওষুধ খেতে হয়। আমরা বলছি কেউ যদি হাঁটাহাঁটি করেন তাহলে ঘুমের ওষুধ না খেলেও চলে, তবে ওষুধ খেয়ে যদি ভালো থাকেন আমি বলবো ভয়ের কোনো কারণে যেরকম আছে চলতে পারেন। তবে একটি ট্রেডমিল টেস্ট করলে যদি নেগেটিভ থাকে আমরা কিছু ওষুধ কমানোর চেষ্টা করব। আর ডায়াবেটিসটাও কিন্তু যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে আমাদের পক্ষে আরো সুবিধা হবে কয়েকটি ওষুধ কমানো যায় কিনা। তাকে অনেক ধন্যবাদ। তবে একটি কথা মনে রাখবেন যে
এই ব্যথাটি সার্ভাইকাল স্পন্ডালিস ঘাড়ের থেকে হতে পারে। আপনি ঝুঁকে কোনো কাজ করবেন না, উঁচু বালিশে শুবেন না। ব্যথা নাকের ওষুধ অনেক সময় খেলে একটু কমতে পারে, একটু প্যারাসিটামল ওষুধ খেয়ে দেখেন, যদি নাপা খেয়ে কমে তাহলে মনে রাখবেন এটি আসলে হার্টের জন্য হচ্ছে না ব্যথাটি, অন্য কোনো কারণে। আর গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। অনেক সময় দেখা যায় যে অ্যাসিডিটির জন্য কিন্তু বুকে ব্যথা হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করবার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর এস এম মোস্তফা জামান আপনাকে। আমাদের সঙ্গে একজন কলার যুক্ত রয়েছেন, দর্শক যুক্ত রয়েছেন টেলিফোনে, তার প্রশ্নটা শুনে আসবো। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম, বয়স, কোত্থেকে বলছেন তা বলে প্রশ্নটি করুন। জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার নাম সেলিনা। আমার বয়স 40। আমার সমস্যা হচ্ছে, আমার 1 বছর হয়েছে জ্বরের অপারেশন হয়েছে। এরপরও এখন আমার এই সারা চাপ বের হয় সময়, এখন মাথা ঘুরে, মানে গরম প্রস্রাব বের হয় একদম অনেক, মানে তখন একদম মাথা অনেক খারাপ লাগে, ঘাট তার মাথা একদম শরীরে, মানে একদম কোমর ব্যথাও হয়, অনেক সমস্যা হয়। ডক্টর শারমিন আব্বাসী, এরপর আবার হয় আমার মাথায় খারাপ লাগে, যে মাঝে মাঝে আমার মাথায় এরকম খারাপ লাগে যে আমি একটু বিকট ধরনের আওয়াজ হয়, একা একা অনেক ধরনের কিছু বলি। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, জরায়ুর এরকম অপারেশনের পরে আমাদের মেয়েদের এরকম সমস্যা হয়। আমরা বলি যে ওরা অ্যাব্রাপ্টলি মেনোপজে যায়, অর্থাৎ হঠাৎ করে মেনোপজ শুরু হয়। আপনার ন্যাচারাল প্রসেসে যেটা, যে ওভারি আস্তে 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 তার বুড়ো বয়সে যায়, কাজ করার ক্ষমতা কমে, তারপরে মেনোপজে যায়। আর যেটা আমরা ফেলে দিলাম, 40 বছর বয়স কিন্তু আসলে কিছুই না একটা মানুষের জন্য। সেই বয়সে যখন কোনো কারণে হিস্টেরেক্টমি করতে হয়, জরায়ুর অপারেশনটা করতে হয়, তার সাথে যদি ওভারি এভাবে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু এই ধরনের প্রবলেম গুলো খুব বেশি হয়। মাথা গরম লাগে, অস্থির লাগে, গা গরম লাগে, এবং উনি যে সিমটম গুলো বলছে এগুলো কিন্তু খুব কমন আমাদের মেয়েদের ক্ষেত্রে। এখন করণীয় কি কি আছে? এখানে কয়েকটা জিনিসের সাথে সম্পর্কযুক্ত। একটা সম্পর্ক হচ্ছে ইউরিন ইনফেকশন, তার সাথে হোয়াইট ডিসচার্জের ইনফেকশন, তার সাথে কনস্টিপেশন, তার সাথে মেনোপজ। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু এরকম হবেই, একটার সাথে আরেকটা। তারপরে ইউরিন ইনফেকশন না হওয়ার জন্য প্রচুর পানি খেতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। কনস্টিপেশন না হওয়ার জন্য আঁশযুক্ত শাকসবজি খেতে হবে, ফ্রুটস খেতে হবে। আর যেটি করতে হবে, হোয়াইট ডিসচার্জের জন্য কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে ব্যবহার করতে হবে। এই 3টা জায়গায় যদি আমরা ঠিকভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু সুস্থ হয়ে যাব। ইউরিন ইনফেকশন যদি খুব বেশি মনে হয়, যে খুব ব্যথা হচ্ছে, প্রচন্ড গরম পেশাব হচ্ছে, এরকম মনে হয়, তাহলে আমরা বলবো যে একটি ইউরিনারেমি কালচার উনি করে নিতে পারেন। কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে যে মাসিকের রাস্তায় যদি কিছু ক্রিম জাতীয় জিনিস আছে বাজারে, যেটা পাওয়া যায় ফ্রোজেন ক্রিম, এটা যদি একটু 1 মাসের জন্য 2 বেলা করে উনি ব্যবহার করেন, তাহলে কিন্তু ওনার এই সমস্যা থেকে খুব দ্রুত উনি বের হয়ে আসতে পারবেন। বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, সেটা আপনারা দেখে কিনে নিতে পারবেন, যে কোনো স্ট্রোজেন ক্রিম। আর এই নিয়মগুলো যদি আপনারা মানেন তাহলে আমরা বলবো। ডক্টর শারমিন আব্বাসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একেবারেই স্বল্প, 1 মিনিটের মতো সময় রয়েছে। মেহেদি হাসান একটা প্রশ্ন করেছেন বগুড়া থেকে। তার মেয়ের বয়স 2 বছর 8 মাস, তবে ডাউন সিনড্রোম সমস্যা আছে, হার্টের পিডিএ ছিল, যা গত জানুয়ারি 2020-এ এনআইসিভিডিতে ডিভাইস ক্লোজার করিয়েছেন। অপারেশন করানোর পর এখন অনেক ভালো, কিন্তু তার দেহের তুলনায় হাত এবং পায়ের গ্রোথ অনেক কম। ডক্টর আবু সাইদ শিমুল, তার জন্য পরামর্শ 1 মিনিটের মধ্যে। আসলে এই ধরনের ক্ষেত্রে একটা পুষ্টির ঘাটতি তো থেকেই যায়, সেগুলো আস্তে আস্তে আপনি একটু পুষ্টিকর খাবার খাওয়ালে কিন্তু দূর হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা করবেন, এই বয়সে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা প্রতিদিন বলছি, সেটা রাতের বেলা 1 গ্লাস একটু দুধ দিতে পারেন। জিঙ্ক অনেক সিরাপ পাওয়া যায় বাজারে, সেটা একটু নেবেন। আবার ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক যুক্ত একটি সিরাপ খাবেন 1 চামচ করে প্রতিদিন 1 বার। আর ভিটামিন ডি এর জন্য আপনি একটু সকালে রোদে দিতে পারেন। আর সি সমৃদ্ধ খাবার এখন আমরা প্রতিদিন বলছি, একটু টক জাতীয় খাবার খাওয়ান। এগুলো যদি খাওয়ান, ভিটামিন সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি এবং পুষ্টিকর খাবার খাওয়ালে দেখবেন যে 6 মাস থেকে 1 বছর একটু লাগবে, তাতে দেখবেন যে আপনার বাচ্চা পুরোপুরি আগের মতো গ্রোথ ফিরে পাবে। ডক্টর আবু সাইদ শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ ডক্টর শারমিন আব্বাসী এবং অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা জামান, আপনাদের 3 জনকে। করোনা হেল্প ডেস্কের মাধ্যমে আপনারা এই সেবা দিয়ে যাচ্ছেন যমুনা টেলিভিশনের সহযোগিতায়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল করোনা হেল্প ডেস্কের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।